আমি সর্বপ্রথম আহ, যারা আমার বন্ধু দুইজন যারা মারা গিয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য আমি দোয়া করব, এবং আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করব যাতে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মকামটা দেওয়া হয়। হ্যাঁ, যেমনটা আপনি বলছিলেন, আহ, জামিল এবং বৃষ্টি তারা দুইজনই আমার খুব কাছের বন্ধু ছিল। জামিল এবং আমি আমার একসাথে আমরা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে আমাদের একই প্রোগ্রাম শুরু করেছিলাম, একই প্রফেসরের আন্ডারে একই ল্যাবে আমরা কাজ শুরু করেছিলাম 2024-এর ফল থেকে। বৃষ্টি 2025-এর ফল থেকে ইউএসএফ তে আমাদের ইউনিভার্সিটিতে যোগদান করেছিল। এরপর থেকে সেও আমাদের হলো খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তো আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেটা হলো আমাদের মধ্যে এই কয়জনের মধ্যে আমি, নাহিদ, তারপর বৃষ্টি, জামিল, আমাদের মধ্যে খুবই ভালো একটা বন্ধুত্ব ছিল এবং আমরা সবচেয়ে ক্লোজ ছিলাম একে অপরের। তো ঘটনাটা শুরু হয় আহ শুক্রবার থেকে, যদিও আমরা শুক্রবারে জানতে পারি, কিন্তু তারা হলো হারিয়েছিল বৃহস্পতিবার থেকে। বা তাদেরকে যখন আমরা শুক্রবারে আসি, আমরা আমাদের আহ ল্যাবে থাকছিলাম, তখন আমরা কাজ করছিলাম। তো আমাদের ল্যাবে কাজ করছিলাম, আমাদের শিক্ষক এসেছিল, আমাদের প্রফেসর এসেছিল সকালে, যে জামিলকে আমি ফোন দিচ্ছি, জামিলের সাথে আমার মিটিং আছে থিসিসের ব্যাপারে। তো জামিল এখনো ওকে ফোন দিচ্ছে, ওর ফোনটা সরাসরি ভয়েস মেলে চলে যাচ্ছে। তো বৃহস্পতিবার ও হলো, সচরাচর আমরা প্রতিদিনই ল্যাবে আসি, ল্যাবে এসে কাজ করি, আমাদের কাজগুলো করি। তো বৃহস্পতিবার ও হলো বাসা থেকে কাজটা করার সিদ্ধান্ত নেয়, ও ল্যাবে আসবে না, সে বাসা থেকে কাজ করবে। সেটা হলো সে তার ক্যালেন্ডারের মধ্যে দিয়ে দেয়, আউটলুকের যে ক্যালেন্ডার সেখানে দেওয়া যায় যে সে কে কখন স্কেজুল করা কোন কাজের জন্য। সেটাই ওইখানে দিয়েছিল যে সে হলো বাসা থেকে তার থিসিসের কাজে ব্যস্ত থাকবে, বাসা থেকে কাজ করবে, ল্যাবে আসবে না। তো বৃহস্পতিবারে সচরাচর আমি প্রতিদিনই ওকে কল দেই, ওকে প্রতিদিনই মেসেজ দেই, আমার কল ধরে। বৃহস্পতিবার ওকে যখন আমি কল দিয়েছিলাম বিকেল 3টা, সাড়ে 3টার দিকে, কলটা বাজলো কিন্তু সে আমার কলটা কিন্তু ধরলো না। আহ তো আমি ভাবলাম যে সে হয়তোবা তার থিসিসের কাজে ব্যস্ত আছে, সো এই জন্য সে আমার কলটা ধরে নেয়। একই দিন বৃহস্পতিবার সকালে আমার বৃষ্টির সাথে দেখা হয়, সকালে 10:30টার দিকে। তার কিছু ডকুমেন্ট প্রিন্ট করার দরকার ছিল। সে হলো আমার হেল্প চেয়েছিল যে আমি তাকে হলো ডকুমেন্ট গুলো প্রিন্ট করে দিতে পারবো কিনা। তো আমি আমার ডিপার্টমেন্ট থেকে হলো, ও আমার ডিপার্টমেন্টেই ছিল, ওর ক্লাস ছিল নিচতলাতে, আমি ছিলাম 3তলাতে, দোতলাতে আমাদের প্রিন্টার ছিল। সেখান থেকে আমি প্রিন্ট করে ওকে ওই কাগজগুলা, যে জরুরি কাগজগুলা ছিল সেগুলো আমি ওকে দিয়ে দিলাম। ওর ওর বাসায়, ওর ক্লাসে চলে গেল, আমি আমার ল্যাবে চলে আসলাম। তো বৃহস্পতিবার সকালে ওর সাথে আমার সরাসরি দেখা লাস্ট। জামিল হলো বৃহস্পতিবার ওর বাসা থেকে কাজ করছিল, আমি বিকাল দিকে কল দিলাম, সে তখন ফোনটা ধরলো না। রাত বের হয়ে গেল, সে সাধারণত যদি নাই ধরতে পারে, পরবর্তীতে সে কলটা ব্যাক করে। সচরাচর এরকম হয়, সে কলটা সেদিনও রাতে ব্যাক করলো না। এবং বৃষ্টিও আমার সাথে ওর কথা হচ্ছিল যখন আমি ওকে ডকুমেন্টটা দিলাম প্রিন্ট করে, তারপরেও আমার মেসেঞ্জারে কথা হচ্ছিল। সে আমার লাস্ট মেসেজটা দেখেছিল 3টার দিকে, 2টা থেকে 3টা এই সময়ের মধ্যে। এরপর হলো আমি তাকেও রাতে হলে কি আরেকটা মেসেজ দিয়েছিলাম, আমাদের একটা বাংলাদেশি যে বৈশাখের যে একটা অনুষ্ঠান ছিল, সে সচরাচর গান করে, বৃষ্টি সচরাচর গান করে। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোনো গান দিবে কিনা, তাহলে আজকের মধ্যে কনফার্ম করলে আমাকে আরিয়ানকে জানাতে হবে, কারণ ও হলো ও লিস্টটা করবে যে কারা কারা পারফরমেন্স দিচ্ছে। তো ও আমার রাতে ওই বৃহস্পতিবার রাতের মেসেজটাও সিন করে নেই, এবং জামিলও হলো আমার কলটা ধরে নেই এবং কল ব্যাকও করে নেই। তো পরের দিন সচরাচর যেটা বলছিলাম, আমার প্রফেসর যখন আইসা সেম কথাই বললো যে ওকে হলো কি ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, এবং ওর মিটিং এও ছিল। ওর হলো শনিবার একটা থিসিস জমা দেওয়ার কথা ছিল, সেটাও হলো কি ওইটা মিটিং এর মধ্যেই ওইটা নিয়ে কথা হতো যে থিসিসটা কখন ফাইনালাইজড হবে। তো শুক্রবারে তাহলে কি আমরা বুঝতে পারলাম যে তাহলে ওরা দুইজনই কারো মেসেজও দেখছে না এবং কারো কলও ধরছে না। তো সাধারণত আমি হলো দুজনকেই চিনি, এবং তখন তাৎক্ষণিকভাবে আমি বৃষ্টির বাসাতে ফোন দিয়ে, বৃষ্টির রুমমেট যে আছে তাকে আমি চিনি। তো তাকে আমি সরাসরি ফোন দেই যে জিজ্ঞেস করতে বৃষ্টি বাসাতে আছে কিনা।
তো বৃষ্টি ফোন দিলাম ওই রুমমেটকে, রুমমেট বললো যে বৃষ্টি বাসাতে নেই, ওর রুমটা খোলা ছিল, বাসাতে কেউই নেই। আর হলো জামিলের অ্যাপার্টমেন্টটা আমি চিনতাম, ওর অ্যাপার্টমেন্টে আমি আগেও গিয়েছি অনেকবার। তো বৃষ্টিকে যখন ফোন দিয়ে দেখলাম যে ওর রুমমেট বলে ও বাসাতে নাই, তো আমি চিন্তা করলাম যে তাহলে আমি জামিলের বাসাতে গিয়ে দেখি জামিল আছে কিনা ওর বাসাতে। তো আমি সরাসরি বাসাতে চলে গেলাম জুমার নামাজের পর পর 2টা 2:30টার দিকে। তখন আমি ওর বাসায় গিয়ে পৌঁছাইলাম। পৌঁছানোর পর সেখানেও সেম ভাবে আমি দেখলাম যে ওর দরজাটা লক করা এবং বাসাতে কেউ নেই। আমি দরজা নক করলাম অনেকবার, ওকে ডাকলাম বাহির থেকে। তো ও ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না। তো আমি যেহেতু ওইখানে চলে আসছি, তো আমি ভাবলাম যে তাহলে আমি ওদের রুমমেটদের কেউ আছে কিনা তাদেরকে জিজ্ঞেস করি যে জামিলকে তারা কখনো দেখেছে কিনা আজকে কালকের মধ্যে। তো আমি একজন যাকে এখান থেকে আমি বাহির থেকে যে কমন স্পেসটা আছে, যে কিচেন এরিয়াটা, সেইখান থেকে হলো আমি ডাকলাম যে বাসায় কেউ আছে কিনা। তো একজন বের হয়ে আসছিল, সে ইন্ডিয়ান, যে অপর যে রুমমেট ছিল ইন্ডিয়ান সে ছিল, সে চলে আসলো, বের হয়ে আসলো। ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি জামিলের সাথে কথা বলেছো বা জামিলকে দেখেছো কিনা। সে বললো যে আমিও সেম একই ভাবে জামিলকে কল দিচ্ছি, জামিলকে পাচ্ছি না। আহ তো ওই সময়ে হলো কি আমাদের হলো কি আমরা একটা হলো কি মোটামুটি সব ফ্রেন্ডদের সাথে আমরা কথা বলেছি, সবাই সেম ভাবে ওদের কল দিচ্ছে, পাচ্ছে না বা কারো মেসেজ দেখছে না। এবং আমি হলো দুইজনের বাসাতে, একজনের বাসাতে কল দিয়ে দেখলাম সে বাসাতে নেই, একজনের বাসায় এসে দেখলাম সে বাসাতে নাই। এবং এটা কখনোই এরকম হয় না যে তারা হলো কি কখনো আমাদের মেসেজ দেখবে না, আমাদের কল ধরবে না এবং কল ব্যাকও করবে না, এরকম কখনোই হয় নাই। তখন আমাদের মধ্যে আমরা বুঝতে পারলাম যে শুক্রবার তো ওই সময়টাতে যে তারা দুইজন মিসিং এবং তাদের কোনো কন্টাক্টে আমরা পাচ্ছি না তাদেরকে। তখন আমি সরাসরি ইউএসএফ ইউএসএফ পুলিশের আগে যাওয়ার আগে হলো আমি হিলসবরো কাউন্টি নন ইমার্জেন্সিতে কল করি এবং তাদের মিসিং এর ব্যাপারটা জানাই। যেহেতু আমি হলো বৃষ্টিকে লাস্ট শেষবারের মতো ক্যাম্পাসে দেখেছিলাম আমার ডিপার্টমেন্টে, তো শেরিফ পুলিশ তখন আমাকে বলেছে যেহেতু তুমি ক্যাম্পাস থেকে একজনকে লাস্ট প্রথম সর্বশেষ দেখা গিয়েছে, সেক্ষেত্রে এটা দায়িত্ব হবে যে ইউএসএফ পুলিশের আন্ডারে, এটা হলো কি দায়িত্ব হবে এই জিনিসটা দেখার। তো তারা আমাকে ওই সেম কলের মধ্যেই ইউএসএফ পুলিশের সাথে কানেক্ট করিয়ে দেয়। তখন আমি তাদেরকে আমি সেম ভাবে আমি বলে যে এরকম আমার দুইজন বন্ধুকে আমি ফোন দিয়ে পাচ্ছি না এবং আমি আরো অনেকের বন্ধুদের সাথে কথা বলেছি এবং আমাদের প্রফেসরও আমাদের বলেছে যে তাকে ফোন দিয়ে পাচ্ছি না। তো তারা হলো মিসিং আছে। তো তারা বলে যে আচ্ছা তোমরা আমার অফিসে আসো, আমরা সরাসরি কথা বলি যে কি হয়েছে। তখন আমি তাদেরকে অফিসে গেলাম। আমি ধ্রুব আমার আরেক ল্যাবমেট, সে একই ল্যাবে কাজ করে। সো আমি ধ্রুব এবং হলো নিশা বৃষ্টির এক বান্ধবী যার নাম নিশাদ, আমরা সবাই একসাথে ওইখানে এবং বৃষ্টির রুম যে সেই ভাইয়াটা সহ আমরা হলো পুলিশ ইউসেফ পুলিশের কাছে গেলাম। তখন আমরা ওদেরকে আমাদের এই ইনফরমেশন গুলো জানালাম যে কখন দেখা গেছে এবং রুমমেটের ভাষ্য অনুযায়ী ওকে সকালে বৃহস্পতিবার সকালেও হলো ওর আছে না যে কেউ রুমে থাকলে যে বোঝা যায় একজন আছে, ওই সরাসরি চোখে না দেখলেও ওর রুমমেট বলেছে যে কেউ একজন রুমে ছিল সকালে। তারপরে ওই রুমমেটটা বের হয়ে গেছিল, যে ইন্ডিয়ান যে রুমমেটটা। তো সেটা আমরা সবকিছু বললাম পুলিশকে। তখন ওরা ইউএসএফ পুলিশ বৃষ্টির কেসটা ওরা বেশি গুরুত্ব সহকারে দেখলো, কারণ বৃষ্টি লাস্ট যখন সর্বশেষ দেখা গেছে বৃষ্টিকে, সেটা হলো ক্যাম্পাসের ভিতরে। তো এটা ইউএসএফ পুলিশ হলো কি খুব জোরদার দিয়ে দিয়ে দেখলো এবং হলো ইউএসএফ পুলিশ, যদিও তারা দুজনই হলো আমাদের এক ইউনিভার্সিটির স্টুডেন্ট, যেহেতু ওর জামিলের অ্যাপার্টমেন্টটা ক্যাম্পাসের বাহিরে, তো সেক্ষেত্রে তাদের জুরিসডিকশনে এটা পড়ে না যে ওইটা ইনভেস্টিগেট করা। তো ওরা দুইজনের কেসই নিয়েছে, মানে দুইজনের ইয়েটাই হলো মিসিং ইয়েটা তারা অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু বৃষ্টির ব্যাপারে হলো কি ওরা বেশি ফোকাস ছিল, কারণ বৃষ্টি ক্যাম্পাস থেকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল। তো এটা হলো শুক্রবারের কথা, যখন আমরা প্রথম হলো আমরা জানাই পুলিশকে ওদের মিসিং এর বিষয়টা। এর পরের দিন আমরা হিলসবরো কাউন্টি শেরিফের কাছে যাই, কারণ আমরা আগের দিন বুঝতে পেরেছি যে তারা হলো বৃষ্টির বিষয়টা নিয়েছে বেশি গুরুত্ব সহকারে, কারণ সে ক্যাম্পাস থেকে সর্বশেষ দেখা গিয়েছে। তো জামিলের ব্যাপারে তারা অতটাই বেশি গুরুত্ব দেয়নি।
তো আমাদের হলো ওর ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের যেতে হতো শেরিফের কাছে, যেটা হিলসবরো শেরিফের আন্ডারে পড়ে যে ইয়েটা। তো আমরা সেখানে যাই শনিবার। শনিবার আমরা সেখানে সকাল সকাল ওইখানে গিয়ে তাদেরকেও সেম ভাবে আমরা জিনিসটা বলি যে দুইজন মিসিং, একজন হলো অফ ক্যাম্পাস থেকে, ক্যাম্পাসের বাহিরে এক অ্যাপার্টমেন্ট থেকে হারানো গিয়েছে, বা লাস্ট দেখিয়েছে কি রুমমেট দেখেছে। তো তখনও তারা হলো বিষয়টা ওরকম গুরুত্ব সহকারে দেখে নেয়, কারণ যে দুইজন দুইজন আহ প্রাপ্তবয়স্ক, একজন ছেলে একজন মেয়ে, তারা এটা আহ ওরা এটাই এরভাবে দেখেছে যে জিনিসটা হয়তো বা তারা লং উইকেন্ডে গিয়েছে বা এরকম কিছু। তাদের আহ আহ এই জিনিসটা হলো তারা প্রথম আমাদের থেকে যখন শোনে মিসিং এর বিষয়টা, তারা মিসিং হিসেবে কনসিডার করেনি, এবং ন্যাশনাল ডাটাবেজে হলো মিসিং হিসেবে ধরেনি, কিন্তু তারা একটা কেস ক্রিয়েট করে রেখেছে যে দুইজন মিসিং, এটা জানান আসছে তাদের ফ্রেন্ড, যদি উইকেন্ডের মধ্যে তারা না ফিরে আসে উইকেন্ডের পর, তাহলে তারা হলো কি এই জিনিসটা নিয়ে কাজ করবে। আহ তো এটা শনিবারের কথা। আমরা হলো ফিরে আসি এবং পাশাপাশি ইউএসএফ পুলিশ তখন অনেক তল্লাশি করা শুরু করেছিল অলরেডি বৃষ্টির ব্যাপারে। তার অফিসে গিয়েছিল, সেখানে গিয়ে তার ব্যাগ প্যাক পেলো, এবং সেই ব্যাগের মধ্যে তার আইপ্যাড ছিল, ম্যাক ছিল, এবং লাঞ্চের যে ব্যাগটা ছিল সেখানেও ছিল, এবং লাঞ্চের যে খাবারগুলো সেগুলো এখনো খাওয়া হয়নি। তো সবকিছু এখানে রেখে হলো কি হয়তোবা ও মিসিং হয়েছে তখন। তো ইউসুফের পুলিশ তখন থেকে তাদের কাজগুলো ভিজিবল ছিল শনিবার থেকে, কিন্তু শেরিফ তখনও ওইটা মিসিং হিসেবে কাউন্ট করেনি, কারণ তখন উইকেন্ড ছিল এবং তারা ভাবতেছিল যে এটা হয়তো বা দুইজন একই সাথে লং উইকেন্ডে গিয়েছে এবং তাদের সাথে কোনো হয়তো বা ভ্যাকেশনে গিয়েছে, যেটা হওয়ার কথা না, কারণ জামিলের থিসিস আছে, তার প্রফেসরের সাথে মিটিং ছিল, সেগুলো সব বাদ দিয়ে সে হলো কোথাও যাওয়ার কথা না, কাউকে না বলে এরকম উধাও হয়ে যাওয়ার কথা না। রবিবার সেম ভাবে আমাদের প্রফেসর, আমাদের দুইজন প্রফেসর, একজন হলো ফ্লোরিডার চিফ সায়েন্স অফিসার, সে এবং তার আরেকজন ওয়াইফ হলো সেও প্রফেসর, আমরা দুইজনই প্রফেসর ইউএসএফ এর জিও সায়েন্স ডিপার্টমেন্টের। তো তারা দুইজনে শেরিফের অফিসে রবিবার আবার গেল, যে তাদেরকে কনভিন্স করার জন্য এটা আসলে কোনো এই ভ্যাকেশনও না বা কোনো অ্যাডাল্ট কোনো জিনিস না, যে তারা হলো লং উইকেন্ডে গেছে, সেটা কোনো নর্মাল বিষয় না, এটা একটা অ্যাবনর্মাল বিষয় এবং আনইউজুয়াল বিষয়, যেটা সচরাচর ওদের মধ্যে হয় না। তো ওরা কনভিন্স করার চেষ্টা করে দিচ্ছে, কিন্তু জিনিসটা হয়েছে উইকেন্ড এবং হলো কি তার পাশাপাশি আমি মনে হয় যে তাদের একটা 72 ঘন্টার একটা মেবি রুলস আছে, যে তারা মিসিং হিসাবে কাউন্ট করবে না যদি যদি না 72 ঘন্টা অতিবাহিত হয়। তো তারা বোঝা গেল যে তারা উইকেন্ডে কোনো জামিলের বিষয়টা দেখবে না। তো সোমবার থেকে তাদের মনে হলো যে তারা বিভিন্ন মানুষকে, ফ্রেন্ডদের হলো কি ডেকে এনে হলো তাদেরকে কোশ্চেন, আইদার তাদের অফিসে ডেকে এনে অথবা মোবাইলের মাধ্যমে যে যোগাযোগ করে তাদের থেকে বিভিন্ন ইনফরমেশন নেয়ার, কালেক্ট করা হলো কি চেষ্টা করছিল। সোমবার গেল, তখনও ওরকম আমরা ভিজিবল কোনো ইনভেস্টিগেশন বা তারা কি করছে সেগুলো সম্পর্কে আমরা জানিনি। তারা কাজ করছে সেটা আমাদের জানিয়েছে, তারা হলো ইনভেস্টিগেশনের খাতিরে অনেক কিছু বলবে না সেটা আমাদের জানিয়েছে। তো সোমবার গেল, তারপর মঙ্গলবার থেকে হলো আমরা, আমাদের একটা মিটিং ছিল, আমাদের আমাদের যে ল্যাব, আমরা যে ল্যাবে কাজ করতাম, জামিল আমি একসাথে কাজ করতাম এবং আমাদের প্রফেসর সহ সবাই মিলে একটা মিটিং হয়েছিল আমাদের, যে আমরা পরবর্তীতে কি কি করব। তখন ওই মিটিং এ আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হলো কিছু ফ্লায়ার তৈরি করব, সেই ফ্লায়ার গুলো আমরা ক্যাম্পাসে বিভিন্ন জায়গাতে আমরা লাগিয়ে দেবো, যাতে মানুষ, সব স্টুডেন্ট যদি কেউ দেখে থাকে তাদের সম্পর্কে বা তাদের যদি চিনতে পারে, তাহলে যাতে আমাদের যথাযথ আহ তথ্য দিয়ে সাহায্য করতে পারে। সেখানে আমরা হিলসবরো কাউন্টি অফিসারেরও কন্টাক্ট নাম্বার দিয়েছিলাম ফ্লায়ারে। এটা হলো আমাদের হলো মঙ্গলবারের কথা। সেখানে আমরা হলো আমাদের পক্ষ থেকে যতটা পারে আমরা হলো চেষ্টা করেছি যে আমরা হলো নিউজটা হলো কি স্প্রেড করার জন্য, ছড়ানোর জন্য। ওকে ওমর, বুধবার তো থেকে এই যে আপনার বৃহস্পতিবার তাদেরকে পাওয়া যাচ্ছে না, এখান থেকে মঙ্গলবার পর্যন্ত আসলেন, এরই মধ্যে কি পরিবারের যারা সদস্য আছে, জামি, লিমন এবং বৃষ্টির, তাদের সাথেও কি বাংলাদেশে যোগাযোগ হচ্ছে এবং তারাও সবাই এই বিষয়টা অবগত? হ্যাঁ, 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 সেটা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হলো যে শনিবার আমরা শুক্রবারে তো আমরা বিকাল দিকে হলো কি পুলিশকে জানিয়েছি, তারপর শনিবার যখন আমরা শেরিফ পুলিশ থেকে এসেই হলো আমি সিদ্ধান্ত নেই যে তাদের পরিবারকে জানানো উচিত। তো আমি হলো প্রথমে হলো জামিলের পরিবারকে জানাই, আর ওই দিক থেকে হলো বৃষ্টির যে রুমমেট,
তার সাথে বৃষ্টির ভাইয়ের কন্টাক্ট নাম্বার ছিল, সে ওইখান থেকে সেম সময়ের মধ্যেই হলে কি ওর ভাইকেও জানায়। তো তারা মোটামুটি শনিবারে হলে কি তাদের বাসার পরিবার থেকেও জেনে জানানো হয়ে গেছে যে তারা হলো আচ্ছা, দুজনে মিসিং, এবং আমরা পুলিশকে জানিয়েছি। ওকে। তো আপনি মঙ্গলবার পর্যন্ত ছিলেন, এরপরে আপনারা নিজেরাও চেষ্টা করলেন কিভাবে উদ্ধার করা যায়, হ্যাঁ, হ্যাঁ, আপনারা ফ্লায়ার হ্যাঁ, ছাপালেন বিভিন্ন ফ্লায়ার জায়গায়, দিয়েছি, ছাড়লাম। ওটা টানিয়ে দিলেন একটু, এরপরের ঘটনা কি হলো? হ্যাঁ, এর পরবর্তীকে এরপরে হলো আহ, বুধবার থেকে দেখা গেল যে ভালো আমাদের হলো কি একটা নিউজ কভারেজ চলে আসছে বিভিন্ন নিউজ পেপারে বা এখানে যায় এই ইউএসএ তে যে নিউজ গুলো আছে ইনক্লুডিং ফক্স, সিবিএস এন্ড সিএনএন, এইসব নিউজ থেকে এবং কিছু লোকাল নিউজ থেকে নিউজ চ্যানেল থেকে হলো কি এই খবরগুলো হলো কি ছড়ানো হয়েছে যে দুইজন হলো কি মিসিং, দুইজনকে লাস্ট কোথায় দেখা গিয়েছে এবং তারা কোন ডিগ্রিতে আছে সেগুলো নিয়ে অনেক নিউজ হয়েছে। তো আমাদের মনে হয়েছে মঙ্গলবারের পর থেকে, মানে মঙ্গলবারের থেকেই শুরু হয়েছিল মিডিয়া কাভারেজটা। পাশাপাশি বুধবারে এসে হলো কি এটা পুরো দমে হলো কি এটা মিডিয়া কাভারেজ চলে আসছে, বিভিন্ন বড় বড় গণমাধ্যম গুলা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়ে গেছে এবং তারা তাদের নিউজ গুলা কন্টিনিউ করে যাচ্ছিল তখন। এটা হলো বুধবারে। তারপরে হলো বৃহস্পতিবার হলো আমরা জানতে পারলাম যে তারা হলো পেনেলেস যে কাউন্টি আছে সেখানে হলো স্কুবা ডাইভার দিয়ে হলো কি সমুদ্রে বা নদীর ওইখানে হলো ওইখানে অনুসন্ধান করছে। সেটা হলো বৃহস্পতিবার আমরা হলো বিকাল দিকে জানতে পারি যে তাদের বোঝা গেল যে তারা হিলসবোরো কাউন্টির থেকে হিলসবোরো কাউন্টির গন্ডি পেরিয়ে গিয়ে সেখানে হলো অন্য কাউন্টি যে পেনিনলেস যে কাউন্টিটা আছে সেখানে হলো তাদের অনুসন্ধান কাজ আহ, আহ, চলছে। বর্ধিত করেছে। হ্যাঁ, তো সেটা হলো দেখা গিয়েছে বৃহস্পতিবার, যেটা স্পষ্ট দেখা গিয়েছে তারা হলো কি ইনভেস্টিগেশন করছে এবং তারা কিছু করছে, সেটা আমরা বৃহস্পতিবারে দেখতে পারি ওই অনুসন্ধানে। তারপরে হলো আমরা এর মধ্যে বৃহস্পতিবার আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে আমরা হলো কি মিটিং করেছি, যেখানে হলো আরিয়ানও উপস্থিত ছিল। সেখানে আমরা আমাদের কনসার্ন গুলোর কথা বলেছি যে কিভাবে হলো এখন আমরা কেন এখনো পর্যন্ত কোনো আপডেটেড নিউজ পাচ্ছি না। এবং পরবর্তীতে হলো বৃহস্পতিবার পরে শুক্রবারে আমরা তো সকালে দেখতে পারলাম যে একটা কমিউনিটিকে সিল করা হয়েছে, সেখানে হলো এই কেসের সাথে সাসপেক্ট হিসেবে একজনকে তারা হলো কি অ্যারেস্ট করলো সকালে, যে হলো আসল খুনি যে ছিল তাকে অ্যারেস্ট করা হলো সেখান থেকে। সেটা সকালের দিকে হলো। আহ ওই সেম ডেতে হলো আমরা হলো ইউএসএফ এর যে প্রেসিডেন্ট ছিল তার সাথে আমরা কিছু কথা বলেছিলাম আহ আরো কিছু বিষয়ে, যে আমাদের নেক্সট স্টেপ গুলো কি হতে পারে যদি আমাদের কোনো খারাপ ধরনের কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে আমাদের কি কি করা উচিত, সেক্ষেত্রে ইউনিভার্সিটি আমাদের কি কি সাহায্য করবে সেই বিষয়গুলো আমরা কথা বলছিলাম যখন লাইভ চলছিল যে অ্যাবাউট দেয়ার হলো মিস অ্যাবাউট দেয়ার ফাইন্ডিং দেয়ার ডেড বডি। তো ওই সময়ের মধ্যে আমরা মিটিং থেকে বের হই, তখন আমরা ওই খবরগুলা দেখছিলাম যে সরাসরি প্রচার হচ্ছিল যে তাদের হলো জামিলের লাশটা ব্রিজের মধ্যে পাওয়া গেছে। আমরা এর আগ পর্যন্ত আমরা জামিলের সম্পর্কে অনেক তথ্য জানতে চেয়েছিলাম, অনেক আশায় ছিলাম আমরা ওদের সম্পর্কে কোনো ভালো একটা তথ্য পাবো, কিন্তু আমরা প্রথম যে তথ্যটা পাইলাম সেটা হলো লাইভ চলছিল তখন আমরা জানতে পারলাম যে জামিলের মরদেহটা পাওয়া গিয়েছে ওইখানে। তখনও আমরা তখনও আমাদের মধ্যে একটা আশা ছিল যে হয়তোবা আমরা বৃষ্টিকে খুঁজে পাবো, হয়তোবা বৃষ্টিকে আমরা জীবন্ত পাবো। তখনও ওই সারাটা দিন শুক্রবারে যখন ওর লাশটা পেয়ে গেলাম তখন তো আমাদের জামিলের সম্পর্কে কোনো আশাই ছিল না। এখন যে জামিলের তারা পুলিশ কনফার্ম করেছে যে তার ডিএনএ এর সাথে ম্যাচ করেছে, জামিলের যে লাশটা তাকে তারা পেয়েছিল ওইখানে। তো আমার বন্ধুকে তখন ভাবলাম যে আমার বন্ধুকে আমি হারিয়ে ফেলেছি। তাও আমার মধ্যে একটা আশা ছিল আমার আরেক বন্ধুকে হয়তো খুঁজে পাওয়া যাবে, বৃষ্টিকে। সারা রাত হলো আমরা ওই আশাতেই ছিলাম। সকালে উঠে ঘুম থেকে উঠে আমি ওর ভাইয়ের পোস্টটা দেখতে পারি, বৃষ্টির ভাইয়ের পোস্টটা দেখতে পারি যে হয়তোবা তারা পুলিশ হয়তোবা তাদের পারিবারিক ভাবে তাদেরকে তথ্যটা দিয়েছে যে যে ওই বাসাতে যে রক্তের যে যে অ্যামাউন্ট পাওয়া গেছে, ভলিউম পাওয়া গেছে, তার থেকে মনে যায়
বোঝা যায় যে বৃষ্টিকেও তারা ওই লোকটা মেরে ফেলেছে। তো আমাদের সকল আশা, এতদিনের এত কষ্ট, সবকিছুই শেষমেশ এসে দেখা গেল যে তারা দুইজনই মিত্র। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।